নমস্কার, পাঁচমেশালি গল্পে আবারও সবাইকে স্বাগত। আমি বন্দনা। আজ আমি পাঠ করে শোনাব ইলমা বেহরোজের আমি পদ্মজা উপন্যাস থেকে নেওয়া ১৩তম পর্ব। তো বেশি কথা না বলে শুরু করি আমি পদ্মজা উপন্যাসের ১৩তম পর্ব। উপস্থিতি ৫-৬ জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল? আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতেছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কী শুরু করেছেন আপনারা? ছয়িদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। ছয়িদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর ছাইরা দিমু। আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। ছয়িদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমির রাগে শক্ত হাতে ছয়িদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে ছয়িদের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন, আঁধার নেমে এসেছে। আমির আবারও ছয়িদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলেন, শিউলির আম্মা, কয়জনরে লইয়া মাইরাটার বাই কইরা আনো। লুকাইছে নটি, গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভনভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছল না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। ৩-৪ জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে।
বাড়িতে ঢুকে দেখল কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল, চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনে এমনে কেমন করে ধরে রেখেছেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিচ্ছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনকে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এজন্যে খালি বাড়তি ব্যাটা ছেঁড়াটাই কানিয়া রস কামাইছে। পূর্ণার গা রিরি করে উঠল, তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন হের মাইয়াটাও এমন হইয়াছে, নিজেও এমন কিচ্ছা কইল, মাইয়াও করল। পদ্মজা চুমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মায় এক বেশ্যা, মাইয়ারে বানাইছে আর এক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব, আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ দুইজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিচ্ছু বললে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনে অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফসফস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগুলো না। রিনা একাই এগিয়ে আসলো, পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বাঁধা লাগবো। পূর্ণা, প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে ছইদসহ আরও 3-4 জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকো ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘনঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হাওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা, মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে, তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওয়ারে মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আইয়াই পড়ছি। হেমলতা কিচ্ছুটি বলেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাপ খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন, বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতা কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বলেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতেছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট্ট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল,
আমার মেয়েগুলো কেমন আছে? রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা, প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা তাদের বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, হ্যাঁ, বেশ সাদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। ছঈদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না ছঈদের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল। গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না যে মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাতে ছঈদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা রে, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ টুপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে ওয়ান ছাইত। পূর্ণার কানে কথাটা আসতে সে আরও জোরে জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল টেনে ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। ছঈদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল। ছঈদের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। ছঈদ মাগো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভনভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলেন, তোমরা থামো, এটা কি করতেছ? থামো কইতাছি, সবাই সইরা আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাঁচু মাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজিয়ে রেখেছে। দুহাত বুকের ওপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণার যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই ছেড়িরে ধরন যাইব না, যা না এখন এইখান থেকে। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন।
এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতে ছেড়ে দিয়েছিলেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আও থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরার বাড়িতে গিয়া বইয়া রয়েছে মনে হয়, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিনে গলায় বলেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছিল। মহিলাটির অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝ দেন, না না, হে আইব কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরও 2জন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদও অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াতেছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি বিট ঠেলে বাড়িতে ঢোকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দিনে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটা কে? হেমলতার প্রশ্ন কারো কান অবধি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাঁদো রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্তচিৎকার করে উঠলেন, পদ্মজা রে! এখানেই শেষ করলাম আমি পদ্মজা উপন্যাসের 13তম পর্ব। আবার আসবো অন্য এক পর্ব নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।